আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের পঞ্চম ক্লাস হিমোফিলিয়া। তো আসলে হিমোফিলিয়া নামকরণটা কেন হয়েছে? হিমো মানে তো রক্ত, ফিলিয়া মানে ফ্লুইড, অর্থাৎ রক্তের প্রতি কোনো আকর্ষণ থাকে না, রক্ত বের হতেই থাকে। অর্থাৎ রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো আছে না, তার মধ্যে ৯ নম্বর আর ১০ নম্বর ফ্যাক্টর, এইটা যদি না থাকে তাহলে রক্ত জমাট বাঁধবে না। হ্যাঁ, তো তো এটা দুই ধরনের। প্রথমে আবিষ্কৃত হয়েছিল ক্লাসিক হিমোফিলিয়া এ। ক্লাসিক মানে সুপ্রতিষ্ঠিত, যেটা আগে থেকে ছিল আর কি। আর একটা হলো ক্রিসমাস ডিজিজ। স্টিফেন ক্রিসমাস নামে একজন ব্যক্তির এটা হয়েছিল আর কি। তো পরে এটা আবিষ্কার হয় যে ৯ নম্বর ফ্যাক্টর না থাকলেও রক্ত জমাট বাঁধে না, এটা আর কি। হ্যাঁ, তাহলে এখানে এমসিকিউর জন্য একটা আছে, প্রতি ১০,০০০ জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আর হচ্ছে যে হিমোফিলিয়া অধিকাংশ ব্যক্তি হিমোফিলিক এ রোগে আক্রান্ত হয়, মানে এটা যেটা সাধারণ নিয়ম আর কি। তো সেখানে ১৬ বছর বয়সে রক্তক্ষরণের জন্য মারা যাবে আর কি। হ্যাঁ, এটা একটা। আর এখানে সৃজনশীলতা আগের মধ্যে দেখো, যে অর্থাৎ হলো ভালো দিন সবসময় তো প্রকট, আর যেটা রোগ তৈরি করে সেটা সবসময় প্রচ্ছন্ন। তো যেহেতু এটা হিমোফিলিক, তাই এইচ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বড় হাতের এইচ, ছোট হাতের এইচ, তা আগের মতোই। এটা কঠিন কিছু, যেভাবে আসো পারা যাবে আশা করি, নাকি? আচ্ছা, এখানে কিছু যে মানুষের কয়েকটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রোগ আছে। এইগুলো হচ্ছে সবগুলো লক্ষণগুলো এমসিকিউর জন্য পড়বা। এর মধ্যে না বোঝার মধ্যে একটা হয়তো পাবো। একটা আছে যে ৬ নম্বরে, যে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম মানে হলো যে আঙ্গুলের গিঁটগুলো, এই যে গিঁটগুলো খুব নরম হয়। এটাও জিনঘটিত কারণে হয়। ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর হয়, খুবই নরম, যার জন্য সহজেই ভেঙে যায়। অন্যগুলা বুঝতে পারবে তোমরা বৈশিষ্ট্য দেখলে। এরপরে দেখো ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। তো ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, এটা যদিও পরীক্ষা আসে না, কিন্তু খুবই সোজা, একই আগের মতোই। ডুচেনি হলো যে ডুচেন নামে একজন বিজ্ঞানী আর কি। ডুচেন বানানটা আসলে এরকম, ডুচেন এরকম বানান ছিল। হ্যাঁ, তো এই বৈজ্ঞানিক এই রোগটা প্রথম আর কি আবিষ্কার করেন, পর্যবেক্ষণ করেন। এই জন্য নাম হলো ডুচেনি মাস্কুলার, মানে মাংসপেশি। ডিস্ট্রফি মানে ডিস্ট্রফিন নামে একটা জিন থাকে না, যাদের ভ্রূণীয় অবস্থায় মেসোডার্মের যে কোষগুলো মনে করো মাংসপেশি তৈরি করবে আর কি। তো ওই কোষে যদি, ওই কোষের জিনের মধ্যে যদি ডিস্ট্রফিন প্রোটিন তৈরিকারী জিন না থাকে বা নিষ্ক্রিয় থাকে, তাহলে তার মাংসপেশি স্বাভাবিক মাংসপেশি থাকবে না। কি হবে? মাংসপেশিগুলো হাড়ের মতো শক্ত হয়ে যাবে। হাড়ের মতো শক্ত হলে তাহলে এই যে আমরা বুঝতে পারবো না, মানে সবই তো শক্ত, মাংসপেশি শক্ত না। এক পর্যায়ে দেখা যায় যে হাড় তো মাংসপেশির তৈরি, এগুলো শক্ত হয়ে যায়, তখন মারা যায়। বুঝছো? তো এটাই হলো ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। মানে কিভাবে এই রোগটা হয়? ধরো এটা মাংসপেশির একটা কোষ, তো এখানে এক ধরনের প্রোটিন থাকে, যে প্রোটিনটার নামই হলো ডিস্ট্রফিন প্রোটিন। এই প্রোটিনটার কাজ হলো পুষ্টিগুলা এই প্রোটিনের ভিতর দিয়ে পাস করে ভিতরে নিয়ে যায়, তখন বেশি কোষটা সুগঠিত হয়। হ্যাঁ, কিন্তু এই জিনটা, মানে যে জিনটা ডিস্ট্রফিন প্রোটিন তৈরি করবে, সে যদি না থাকে, জিন নিষ্ক্রিয়, ওই প্রোটিন তৈরি করেনি, তাহলে পরিচালিত ওই প্রোটিন তৈরি হবে না, কাজেই বিভিন্ন পুষ্টি আদান প্রদান হবে না, তখন মাংসপেশি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ শক্ত হাড়ের মতো হয়ে যাবে। বুঝছো? এটাই হলো মূল কথা। তো এটাও আসলে পারা যাবে, আসে না যদিও। তো এই ক্ষেত্রে আমার লেখা বইয়ে ভালো দেওয়া আছে, এখানে এক্স দিয়ে দেওয়াটা ঠিক হয়নি। ডিস্ট্রফিন যেহেতু, সেহেতু তোমরা কি করবা, যে ধরো পুরুষ যদি হয়, তাহলে এখানে ভালো, মানে ভালো বোঝানোর জন্য ডি দিবা। এই ডিটা তুমি উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভালো হলে। আবার যদি মহিলার ক্ষেত্রে ভালো মহিলা হয়, তাহলে তো অবশ্যই বড় হাতের ডি হবে, তাই না? এটা হলো ভালো আর কি। আর খারাপ হলে কি? ছোট হাতের ডি। তাহলে এইভাবে একই না, একই সিস্টেম কি রাখো। তাহলে আমরা তো জানি যে মহিলা যদি মানে এই ডুচেনি ডিস্ট্রফি রোগে আক্রান্ত হতে হয়, তাহলে তার দুইটাই ছোট হাতের ডি থাকবে আগের মতো, তাই না? আর যদি পুরুষ হয়, তাহলে একটা যদি ডিস্ট্রফিন জিন না থাকা হয়, তাহলে ছোট হাতের ডি একটা থাকলে সে এই রোগে আক্রান্ত হবে আগের মতোই। বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন দেখো যে এবার হচ্ছে এবিও রক্ত গ্রুপ। এটা অনেক বেশি শিখারও আছে, এটা একটু দেখো। এবিও রক্ত গ্রুপ সম্পর্কে আগে আমরা কিছু বিষয় জেনে নিই। এবিও রক্ত গ্রুপের ব্যাপারটা প্রথম হলো 1800 সালের দিকে প্রথম রক্ত ট্রান্সফার সিস্টেম চালু হয়, 1800 সালের দিকে।
1800 সালের দিকে প্রথম রক্ত ট্রান্সফার, মানে মানুষ তখন মনে করতো সবার রক্ত সেম, যেহেতু লাভ সবার সেম, তো একজনের রক্ত আরেকজনের মধ্যে ট্রান্সফার করা হতো। তো তখন যাদের রক্ত গ্রুপ মিলতো না, আবিষ্কার তো হয়নি রক্ত গ্রুপ, তারা মারা যেত। তো তখন 100 বছর ধরে গবেষণা হয় যে কি কাহিনী। পরে কার্ল ল্যান্ডস্টাইনার নামে একজন বিজ্ঞানী, বই লেখা আছে, ওই বৈজ্ঞানিক দেখলো যে মানুষের রক্তে 4 রকমের পার্থক্য আছে লোহিত কণিকার দিয়ে। মূলত লোহিত কণিকার পার্থক্য, অন্যগুলোতে পার্থক্য নাই। এই 4 রকমের পার্থক্য তোমার হচ্ছে যে তিনি নামকরণ করলেন 4 রকম পার্থক্য, যে অ্যান্টিজেন থাকে কোষ ঝিল্লিতে। তো এই কোষ ঝিল্লিতে যে অ্যান্টিজেন থাকে সেই থাকার উপরে ভিত্তি করে সেই থাকার উপরে ভিত্তি করে তিনি আর কি 4 রকমের পার্থক্য দেখলেন। কি পার্থক্য দেখলেন? তিনি দেখলেন যে এক ধরনের লোহিত কণিকাতে এ নামক অ্যান্টিজেন থাকে, একগুলাতে থাকে এ ও বি, দুইটা অ্যান্টিজেন থাকে, আরেকগুলাতে থাকে হচ্ছে বি শুধু, আরেকগুলাতে জিরো, মানে কিছুই থাকে না। জিরো মানে কিছুই থাকে না। এই 4 রকমের পার্থক্য তিনি প্রথম দেখতে পান, যে লোহিত কণিকার কোষ ঝিল্লিতে অ্যান্টিজেন, মানে যেটাকে আমরা বাংলায় বহিরাগত বস্তু বলি, কোষ ঝিল্লির বাইরে থাকে, তো সেই থাকাটা 4 রকমের তিনি দেখলেন। বুঝা গেল কি? তো এই অ্যান্টিজেন গুলা তোমার হচ্ছে এই যে 4 রকমের যে অ্যান্টিজেন আমরা দেখলাম, এটা তিনি যখন আবিষ্কার করলেন তখন তিনি বললেন যে আসলে এই গ্রুপ যদি না মিলে, মানে যার রক্ত এ সে শুধু এর রক্তই নিতে পারবে, বি হলে বি, তাই না? এরকম এইভাবে তিনি বললেন। পরে তিনি দেখলেন যে না, আর একটা ব্যাপার আছে, সেটা হলো যারা ও গ্রুপের রক্ত গ্রুপ হয় তাদেরকে বলা হয় সর্বজন দাতা। সর্বজন দাতা, সর্বজন দাতা বলা হয়। আর এবি কে বলা হয় সর্বজন গ্রহীতা। এটাও তিনি বললেন। কেন? কারণ দেখো যে সবগুলো গ্রুপ যদি আমরা বিশ্লেষণ করি, অনেক সময় বলে যে এবিও রক্ত গ্রুপ শ্রেণী বিভাগ করো বা বিশ্লেষণ করে দেখাও এবিও রক্ত গ্রুপ, মানে এই 4টা রক্ত গ্রুপকে একসাথে বলা হয় এবিও রক্ত গ্রুপ। বুঝছো? এখন পরীক্ষায় এরকম আসতে পারে, ওকে কেন সর্বজন দাতা বলে, এবি কে কেন সর্বজন গ্রহীতা বলে, এরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো আমরা যদি এই 4টা রক্ত গ্রুপকে যদি একটু একটা টেবিলের মধ্যে করি, তাহলে দেখো কি কি ঘটনা আমরা দেখতে পাবো। যে প্রথমে ধর এটা আমি বললাম যে গ্রুপ, এটা হলো রক্ত গ্রুপ, এটা হলো গ্রুপ, 4টা ইয়ে করতেছি। এটা গ্রুপ মানে রক্ত গ্রুপ, এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিবডি, এটা অ্যান্টিবডি, এটা হচ্ছে দিতে পারবে, আর এটা হচ্ছে নিতে পারবে, নিতে পারবে। এরকম আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এখন দেখো রক্ত গ্রুপের ব্যাপারটা কি। তো গ্রুপের ব্যাপার তো আমরা জানি, ধরো এ রক্ত গ্রুপ, বি রক্ত গ্রুপ, 4টা মানে আরেকটা ভালো লাগবে, আরেকটা ভালো লাগবে। এটা বুঝলে এবিও রক্ত গ্রুপ বুঝা যাবে। পরে আমরা পজিটিভ নেগেটিভটা দেখবো, আগে এটা আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, এটা হলো এবি, তাই না? এটা হলো ও। তো এই হলো গ্রুপ। এখন মনে রাখবা, যার গ্রুপ যেটা হবে সেটাই তার অ্যান্টিজেন। অ্যান্টিজেনের সাপেক্ষে গ্রুপগুলো হয়েছে, অ্যান্টিজেনের সাপেক্ষে গ্রুপগুলো হয়েছে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি, তাহলে এটা এ, এটা তাহলে বি, এটা এ ও বি, এ ও বি, এটা হলো ও। অ্যান্টিবডি সবসময় বিপরীত জাতীয় কিছু হয় অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডি কিন্তু তৈরি হয় যখন মানুষ পেটের মধ্যে থাকে, তখন কিন্তু রক্তে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। কখন তৈরি হয় অ্যান্টিবডি? যখনই মনে করো ওই ইয়ে কাটা হয়, মানে নাভি কাটা হয়, নাভি কাটলে তখন মানে ধুলাবালিও ওখানে চলে আসে, তখন শ্বেতকণিকা তখন ধুলাবালি দেখে দেখে শ্বেতকণিকা তখন ওগুলো ধুলাবালিকে ধ্বংস করার জন্য স্বতঃস্ফূর্তভাবে শ্বেতকণিকা কিছু অ্যান্টিবডি তৈরি করে ফেলে, ওটা রক্তটা আজীবন থেকে যায়। ব্যাপারটা এরকম, বুঝছো?
তো এখন তাহলে অ্যান্টিবডি হলো বিপরীত, তাহলে এ হলে এটা হলো বি হবে, এটা বি তাহলে এটা এ হবে। তবে যদি কোথাও অ্যান্টিজেন এ ও বি দুটোই থাকে তাহলে এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না, মানে নেই। এবার দেখো দিতে পারবে এ রক্ত গ্রুপ এ কে তো দিতে পারবেই, আবার এ বি কেও পারবে। এ রক্ত গ্রুপ এ কে পারবে আবার এ বি কেও পারবে, কারণ এ বি কে বলা হয় সর্বজন গ্রহীতা, মানে সবার রক্তই দিতে পারবে। তো এ বি কে পারবে বলতে এইটা এ কে দিতে পারবে, দিতে পারবে না নিতে পারবে না মানে দিতে পারবে মানে নিতে পারবে, এ বি নিতে পারবে না, তার মধ্যে লেগেছে দিতে পারবে। দিতে পারবে মানে এ রক্ত গ্রুপ তো সবাইকে দিতে পারবে, ও মানে এ সবাইকে দিতে পারবে ওই অর্থে। হ্যাঁ, কেন দিতে পারবে একটু পরে আমি ব্যাখ্যা করছি। নিতে পারার ক্ষেত্রে কিন্তু তা হবে না, এ ঘর ও হবে, নিয়ে আসলে শুধু এ আর ও। কেন এটা আমি পরে ব্যাখ্যা করছি। হ্যাঁ, এরপর দেখো বি এর ক্ষেত্রে তাই বি আর এ বি আর বি আর ও, বি আর ও। এখন এ বি হচ্ছে দিতে পারবে শুধু এ বি কে আর ও কে, দিতে পারা না এ বি শুধু এ বি কে দিতে পারবে, এ বি শুধু এ বি কে দিতে পারবে, কিন্তু নেওয়ার সময় সবগুলো নিতে পারবে, এ নিতে পারবে, বি নিতে পারবে, এ বি নিতে পারবে, ও নিতে পারবে, নেওয়ার সময় সব। ও দেখো সর্বজনীন দাতা, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবডি আবার দুটোই থাকে, এও থাকে আবার বিও থাকে। এখন ও হলো সবার বাড়িতে দিতে পারবে মানে সবার বাড়িতে যাবে, এ বি আর ও, কিন্তু নেওয়ার সময় শুধু ও, নেওয়ার সময় খালি ও, নেওয়ার সময় ও এই যে সর্বজনীন দাতা, সর্বজন গ্রহীতা তো না, বুঝতে কি নেওয়ার সময় শুধু ওটাই নিতে পারবে, অন্য কারোটা নিতে পারবে না। এখন কেন এমন হয় সেটা একটু দেখো, এমনটা কেন হয় খেয়াল করো যে এখানে যে অ্যান্টিবডি আছে, এখানে এটা ধরো বি, এটা তো নাই, এটার ক্ষেত্রে এ, এটা ক্ষেত্রে এও আছে আবার বিও আছে, হ্যাঁ দুটোই আছে, কোনটা লেখা কোনটা লেখা না, দুটোই আছে। এখন ঘটনা হলো কেন এবি কে সর্বজন গ্রহীতা বলা হচ্ছে, আগে দাতাটা দেখো, ও কে কেন সর্বজন দাতা বলা হচ্ছে, এটা যদি ক্ষয়ের জন্য আসে তাহলে উত্তরটা কি হবে বা কেন এরকম হয় খেয়াল করো, বোর্ডের দিকে দেখো। ও হচ্ছে সর্বজন দাতা এই কারণে, সাধারণত যে আমাদের শ্বেতকণিকা অ্যান্টিজেনকে ফলো করে, অ্যান্টিজেন থাকলে সে যদি না চিনে থাকে তাহলে শ্বেতকণিকা তাকে ধ্বংস করে ফেলবে। বহিরাগত কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে যদি ঢুকে, যেমন ধরো এ বির বাড়িতে যদি যায়, ধরো এ রক্ত গ্রুপ যদি বি রক্ত গ্রুপে যায়, মানে ধরো এই এ রক্ত গ্রুপ ধরো বি রক্ত গ্রুপের কাছে যাচ্ছে, তখন কেন এ কে বি ধ্বংস করবে, কারণ এখানে যে অ্যান্টিবডি আছে সে আজীবন বি কে চেনে কিন্তু এ কে চেনে না। জন্মগতভাবে এ রক্ত গ্রুপ এ কে চেনে কিন্তু বি কে চেনে না, কাজে এ যদি বির বাড়িতে যায়, এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কিন্তু বি কে চেনে এ কে চেনে না, এ যখন আসবে তখন চিনে না বলে একে ধ্বংস করবে, চিনে না বলে ওকে ধ্বংস করবে। একটা দেশের সেনাবাহিনী তার দেশের পোশাক চিনে, আর্মিদের পোশাক চিনে, যখন ভিন্ন পোশাকধারী সীমান্তের দিকে ঢুকতে চাইবে তখন গুলি করবে, তাই কিনা? কিন্তু এমনি যদি পোশাকধারী ছাড়া সাধারণ মানুষ হয়, গুলি না করে গ্রেপ্তার করবে বা, তাই না, এরকম সাধারণ যে নিয়ম, বা গরু ছাগল আসলে কিছু বলবে না এরকম। কিন্তু দেখো কেন হলো ও সর্বজন দাতা, যে এই ও যার বাড়িতেই যাবে এর বাড়িতে কোন করে যাচ্ছে, এখন এই যে অ্যান্টিবডি রিঅ্যাকশন দেখায় কাকে দেখে, অ্যান্টিজেনকে দেখে, ওর কি কোনো অ্যান্টিজেন আছে? তাহলে ওর কোনো রিঅ্যাকশন দেখাবে না, এ তো অস্ত্র নাই, অস্ত্রবিহীন, বুঝা গেল? যেমন ধরো তুমি যদি একটা হচ্ছে যে পুলিশের থানার পাশ দিয়ে তুমি, আমরা তো সবাই যাই কিছুই বলছি না, কিন্তু থানার পাশ দিয়ে তুমি পিস্তল ঘোরাতে যদি যাও, তার মানে তোমার অ্যান্টিজেন আছে, তখনই অ্যান্টিজেন, মানে ভিন্ন পোশাক ভিন্ন কিন্তু অস্ত্র কেন, ওই যে অ্যান্টিজেন, তখনই কিন্তু খবরটা বুঝতে পারছো? তো এখানে এই কাহিনী হয়, যখন ও রক্তগুলো সর্বজন দাতা এই কারণে, ও যার বাড়িতে যাবে এর তো কোনো অস্ত্রই নাই, এর কোনো অস্ত্র আছে, এই জন্য কি কিছুই বলবে না, এই জন্য ওকে কিছু বলবে না। এখন এবি কে সর্বজন গ্রহীতা কেন বলা হচ্ছে, দেখো সর্বজন গ্রহীতা এই কারণে, এর বাড়িতে যেই আসুক এর তো রক্তের সাপেক্ষে কোনো অ্যান্টিবডি নাই, রক্তের সাপেক্ষে
কোনো অ্যান্টিবডি নাই, কোনো সীমান্ত অঞ্চলে কোনো জায়গায় যদি কোনো সোলজার না থাকে তাহলে ও কিছু হবে, ওখানে কেউ যদি আসে তাহলে কিছুই হবে না, ব্যাপারটা এরকম। তো এই কারণে দেখা যাচ্ছে এর কোনো অ্যান্টিবডি নাই রক্তের সাপেক্ষে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সাপেক্ষে আছে অ্যান্টিবডি কিন্তু রক্তের সাপেক্ষে নাই। তাই এখানকার অ্যান্টিবডি নাই বলে এবি বাড়িতে যেই যাক না কেন এই যে এর কোনো সোলজার নাই, কিছু বলবে না। বুঝতে পেরেছো? তাহলে এটাই হলো উত্তর যে ওকে কেন সর্বজন দাতা বলা হয়। তুমি বলবা যে ওর মধ্যে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, আর অ্যান্টিজেন না থাকার কারণে যখনই সে অন্য কোনো দেহে যাবে সেখানকার অ্যান্টিবডি তাকে কিছু বলবে না, কারণ তার কোনো অ্যান্টিজেন নেই। কারণ শ্বেতকণিকা সবসময় অ্যান্টিজেনকে ফলো করে, বুঝছো? অ্যান্টিজেনকে ফলো করে সবকিছু করে, এই হলো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে কেন এরকম, বুঝা গেল? এটাই হলো যে যদি এবিও রক্ত গ্রুপের শ্রেণীবিন্যাস বলে বা বিশ্লেষণ করো বলে তাহলে কিন্তু এটা উত্তর লিখতে হবে। হ্যাঁ, এই সবটা লিখতে হবে, ঠিক আছে? এবার এমসিকিউর জন্য দেখো, এমসিকিউর জন্য সরাসরি আমাদের লাগবে হচ্ছে দ্বিতীয় প্যারার ওই যে কার্ল ন্যানস্টাইনার 1901 সালে মানুষের রক্তের যে শ্রেণীবিভাগ করেন তাকে এবিও রক্ত গ্রুপ বলে। এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন যে এবিও রক্ত গ্রুপ কাকে বলে। তারপরে দেখো এটা গুরুত্বপূর্ণ, তাই এটা লাগবে যে ন্যানস্টাইনারকে 1930 সালে নোবেল পুরস্কার, চিকিৎসাতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এরপরে দেখো মানব দেহে 400 ধরনের অ্যান্টিজেন আছে, এদের মধ্যে মাত্র 30টি সম্বন্ধে জানা গেছে। এসব অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানুষের রক্ত গ্রুপ কিন্তু 21টি ব্লাড গ্রুপ রক্ত গ্রুপ আছে আর কি, যদিও ওগুলা কোনো আমাদের সমস্যা তৈরি করে না, এই 4টে সমস্যা তৈরি করে। কেবল এবিও ও আরএইচ ধরনের ব্লাড গ্রুপ রক্ত সঞ্চালনের গুরুত্ব বহন করে, হ্যাঁ। তবে অন্য একটা লেখকের বই আছে যে আরেকটা রক্ত গ্রুপ নতুন আবিষ্কার হয়েছে, সেটাকে বলা হয় জি গ্রুপ, হ্যাঁ। এটা হলো আসলে যে গোয়াডা নামে একটা জায়গার মানুষের, ফ্রান্সের একটা জায়গা গোয়াডা, হ্যাঁ, এই গোয়াডা নামে একটা জায়গা এটা দেখা গেছিল। গোয়াডা নামে একটা জায়গার মানুষের ভিন্ন রকমের অ্যান্টিজেন দেখতে পাওয়া গেছিল, তাই এটাকে বলা হয় জি গ্রুপ, এই জন্য নাম হয়েছে জি গ্রুপ। এটা হলো অন্য বই আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা এমসিকিউর জন্য যেটা মনে রাখবো সেটা হলো পার্সেন্টেজটা, যেমন হলো এ রক্ত গ্রুপ 23% মানুষের থাকে, তারপরে হলো বি রক্ত গ্রুপ 32% মানুষের থাকে, আর এবি রক্ত গ্রুপ 8% মানুষের থাকে, আর ও রক্ত গ্রুপ হচ্ছে 37% মানুষের থাকে। তাহলে এখানে পরীক্ষায় আসে যে সবথেকে বেশি মানে কোন গ্রুপের রক্ত সবথেকে বেশি আছে, কোন গ্রুপের রক্ত, তাহলে 37। আর যদি বলে সবথেকে কম কোনটা, তাহলে বলবো যে এবি হচ্ছে 8%, এটা সবথেকে কম। এখন দেখো, হ্যাঁ, এগুলো এমসিকিউ আসবে। আর এই যে কার্ল ন্যানস্টাইনার কত সালে কি, এগুলো এছাড়া এখান থেকে নাই। তবে সৃজনশীলের জন্য এই ব্লাড গ্রুপটার শ্রেণী বিভাগটা আসে, এটা আর কি লিখতে হবে, হ্যাঁ। এখন দেখো জিনতাত্ত্বিক কিছু ব্যাখ্যা, এই জিনতাত্ত্বিক ব্যাখ্যা থেকে সৃজনশীল কোশ্চেন অনেক সময় আসে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা হলো এরকম যে জিনতাত্ত্বিক ব্যাখ্যা যেটা সেটা এরকম যে অনেক সময় এইভাবে আসে যে মা এবং বাবা আর কি, বা যে মা বাবা বলতে বা কোনো পুরুষ মহিলার কথা বলতে পারে। মা বাবা, মায়ের রক্ত হলো, মাতার রক্ত হলো এ, আর পিতার রক্ত হলো বি, হ্যাঁ, পিতা হলো বি। এখন বললো যে তাদের বাচ্চাদের রক্ত গ্রুপ কি হবে, হ্যাঁ, এরকম যদি বলে। আর অনেক সময় উল্টাও আসতে পারে, এটা খুব কম আসে, উল্টাও আসতে পারে যে ছেলে মেয়ের রক্ত গ্রুপ একটা বললো, হ্যাঁ, যে ছেলে মেয়ের রক্ত গ্রুপ, হ্যাঁ, পিতা কি, এরকম আসতে পারে। তো এখন এটা মনে রাখতে হবে যে জিনতাত্ত্বিক যে জেনোটাইপ যেটা হবে এটা হলো ফেনোটাইপ, জেনোটাইপ হলো যে এল এ আর এল এ, মানে জিন তো সবসময় জোড়া থাকে না, সেজন্য এরকম হতে হবে, হ্যাঁ। আর এটা তাহলে কি দিতে হবে, এটা কিন্তু আবার দুই রকম হতে পারে, হ্যাঁ। এটাও হতে পারে এল এ এল জিরো, প্রকট হিসাবে এটাই প্রাধান্য পাবে। আবার এটা কিন্তু এল বি হতে পারে, আবার এল বি, হ্যাঁ, এল জিরো হতে পারে। বুঝা গেল কি? এখন যদি ছেলেমেয়ের কথা বলে যে একজনের এ হইছে, একজনের বি হইছে, দুইজনের ও হইছে, তাহলে বুঝে নিতে হবে যে জেনোটাইপটা অবশ্যই, যেহেতু ওর কথা আছে তার মানে জেনোটাইপটা এল এ এল জিরো হবে, তখন বুঝে নিতে হবে, হ্যাঁ। যেহেতু ও তো
যদি ওর কথা না বলতো, খালি বলতো এ এ বি এ বি, এটা হয়েছে এরকম 3টা বাচ্চা হয়েছে বা 4টা বাচ্চা হয়েছে, ওখানে কোনো ওর